প্রধান কার্যালয় সহ সারা দেশে এলজিডির ৩ ডজন অফিসে দুদকের অভিযান, বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখাই লক্ষ্য। ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে আন্দোলনে অর্জন বিফলে যাবে বলছে বিএনপি। রাষ্ট্র পরিচালনায় নির্যাতনের হাতিয়ার পরিত্যাগের তাগিদ। কৃষিতে পুরুষের সমান কাজ করলেও অর্ধেক মজুরি পান নারীরা, রাষ্ট্রের ভূমিকায় আশাহত। তদারকির অভাবে কালিয়াকৈরে বাড়ছে শিশুশ্রম। এবং শূন্যরেখায় ভারত পাকিস্তানি সেনাদের মধ্যে পঞ্চম দিনের গোলাগুলি চলছে, উত্তেজনার পারদ। অস্তিত্ব রক্ষায় পরমাণু হামলায় হুমকি ইসলামাবাদে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। রাস্তা ও ব্রিজ নির্মাণ কাজে দুর্নীতি সহ বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে প্রধান কার্যালয় সহ এলজিডির ৩৬ অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় সহ দেশের জেলা অফিসে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। দর্শক, আগারগাঁওয়ের এলজিডি প্রধান কার্যালয়ে আছেন সহকর্মী এহসান বিন দিদার। জানবো সেখানকার পরিস্থিতি। এহসান, দুদকের অভিযান সম্পর্কে আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। এখানে দুদকের যে সহকারী পরিচালক তাপন সাহা এবং মনির মিয়ার নেতৃত্বে কিন্তু অভিযান চলছে। আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাবো এবং তারা কিন্তু প্রকল্পের সাথে জড়িত যে নির্বাহী প্রকৌশলী আছেন ফয়সাল আলামিন, তার সাথে কথা বলছেন। ইউনিট কস্ট এটা অবশ্যই রিপোর্টে থাকবে। মানে কষ্টটা ওনারা ধরছেন না, আপনারা সার্ভে করে বের করছেন, বাজার দর যাচাই করছেন? না না না, এই ইউনিট কস্ট যেটা হয়, এটা যারা ফিজিবিলিটি করে তারা এটা এস্টিমেট করে মার্কেট যাচাই করে ইউনিট কস্টটা দিয়ে দেয় এবং এটা মেবি এটার মধ্যে ডিপিপির মধ্যে থাকবে, এটা ডিপিপির একটা পার্ট হবে, ওখান থেকে এগুলো পিক হয়। মানে কস্টিংটা যেটা এটা ওনরা, কারণ যেহেতু তারা ফিজিবিলিটি হয়ে ইন্ডিভিজুয়াল ইসের, আমি জানি না এটারও তাই থাকার কথা। মানে ওই ফিজিবিলিটিতে ইউনিট কস্ট যেটা থাকবে এটাই থাকার কথা, ওই ডিপিপিতে যেটা একটিকে গেছে তার ভিতরে এটা থাকার কথা। তো জাভেদ করিম সাহেব এখন কোথায় আছেন? উনি আমেরিকায় আছেন। কি জন্য? ওনারা একটা অফিসিয়াল ট্যুরে গেছেন, গভর্নমেন্টের ট্যুরে। আমাদের মিনিস্ট্রি প্ল্যানিং কমিশন এটা একটা গভর্নমেন্টের ট্যুরে এসে গেছেন। আচ্ছা, আসবেন কবে উনি? আমি একজাক্ট বলতে পারবো না। আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার যে এপিএস ছিলেন তার বহিষ্কারাদেশের পরে কিন্তু এলজিআরডিতে এলজিডিতে সব জায়গাতেই কিন্তু একটি শুদ্ধি অভিযানের মতো দুদক অভিযান পরিচালনা করছে। তো আশা করা যায় এখানে যে অভিযান চলছে সেই অভিযান বেশ সময় ধরে চলবে, কারণ তারা কিছু অনিয়ম পেয়েছেন, এখন পর্যন্ত যা জানতে পেরেছি তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে আমাদের জানিয়েছেন। তো পরবর্তী সংবাদে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এখন পর্যন্ত এই ছিল আমার সর্বশেষ। এহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জানবো রাজশাহী দুদকের অভিযানের খবর। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান শ্যামল। মেহেদি, এলজিডি কার্যালয়ের অভিযানের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। মুক্তি, আপনি যেমনটা বলছিলেন আপনার মতো করে আসলে মহানগর দর্শকদের জানাতে চাই যে আজকে সারা দেশে যে ৩৬টি এলজিইডি অফিসে যে অভিযান চলছে, দুদকের যে অভিযান চলছে তার অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় যে অফিস বা বিভাগীয় যে কার্যালয় সেখানেও কিন্তু দুদকের একটা অভিযান চলছে। এই অভিযানের মূল যে কারণ, সে কারণটা হচ্ছে যে গ্রাম পর্যায়ে যে সমস্ত অবকাঠামোগত রাস্তাঘাট বা কালভার্ট ব্রিজ যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর যে উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত কার্যকলাপ সেগুলোর গুণগত মান কিংবা সেগুলো কাজ করতে ঠিকাদাররা অফিসের সঙ্গে কিভাবে ঘুষ লেনদেন করে কিনা এই সমস্ত সবকিছু জিজ্ঞাসাবাদের জন্য আসলে দুদক এই অভিযানটা চালাচ্ছে। আমি এই মুহূর্তে আছি রাজশাহী
এলজিইডি নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের রুমে। সেখানে নিশ্চয়ই আপনাকে আমি দেখাবো যে এইখানে দুদকের একটা টিম, চৌকস একটা টিম এখানে অবস্থান করছে। এবং আমরা দেখছি যে দুদকের আমাদের সঙ্গে আমরা একটু অ্যাড করবো দুদকের এইডি রাজশাহীর যিনি আছেন ইসমাইল হোসেন। জনাব ইসমাইল হোসেন, আমরা দেখতে পাচ্ছি যে একটা চমৎকার অভিযান করছেন এবং তথ্য ভিত্তিক যে অভিযান, সে অভিযানের সর্বশেষ যদি আপনারা একটু বলেন যে কি অবস্থানে আছে এবং এটা কত নাগাদ আপনারা কি পাচ্ছেন, বা যদি আপনার অ্যাচিভমেন্ট একটু বলেন। ভাই মাথা কি ঠিক আছে? আর একটু জাগাও, উপরে জাগাও ক্যামেরা। পেয়েছি সেটা হলো ঠিকাদার কাজ নিচ্ছেন, দেখা যাচ্ছে তিনি তার পরবর্তীতে উনি কাজটা না করে অন্য কাউকে দিচ্ছেন, এবং তিনি পরবর্তীতে যাকে দিচ্ছেন তিনিও অনেক সময় অন্য কাউকে দিচ্ছেন। প্রকৃতপক্ষে কাজের মানটা কেমন হবে সেটা আমরা সরেজমিনে গিয়ে দেখতে পাবো যে কাজটা সঠিক হচ্ছে কিনা। কিন্তু যেটা নিয়ম, সেই নিয়মটা যেখানে অনিয়ম হয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যিনি কাজ করার কথা তিনি কাজ করছেন না, যিনি বিল পাওয়ার কথা তিনি বিল পাচ্ছেন না, এরকম তো। জি, জি, ধন্যবাদ। হ্যাঁ মুক্তি, আপনি শুনছিলেন আসলে দুদকের এডি যিনি আছেন এখানে সহকারী পরিচালক ইসমাইল হোসেন, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে সমস্ত নথিপত্র যাচাই বাছাই অন্তে অর্থাৎপক্ষে দুর্নীতির যে ইস্যুটা, সেই ইস্যুটা যেন সামনে উনি যে যাচাই বাছাই করে সেটা কি হবে না হবে সেটা পরবর্তীতে উনি আসলে মিডিয়াকে জানাবেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে রাজশাহীর এই দুদকের অভিযানের সর্বশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুদকের অভিযানের খবর জানাতে পটুয়াখালী থেকে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, এলজিডি কার্যালয়ে দুদকের অভিযানের বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। এলজিডি ভবনে কিন্তু দুদকের আজকে অভিযান কিন্তু পরিচালনা করছেন যে এলজিডির যে প্রধান কার্যালয় সহ বাংলাদেশের যে 36টি জেলার যে দুদকের যে অভিযান কার্য পরিচালনা হচ্ছে, তার ভিতরে কিন্তু পটুয়াখালী এই যে এলজিডি ভবনও কিন্তু রয়েছে। আমরা এখানে নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে দুদকের যে বর্তমানে টিমটি, সেই টিমটি কিন্তু এখানে ধরান্দি একটি বাজার রয়েছে, সেই ধরান্দি বাজারের একটি রাস্তার বিষয়ে একটি তাদের কাছে অভিযোগ আছে যে সেই রাস্তাটি যেভাবে করার কথা রয়েছিল সেইভাবে সেই রাস্তাটি করা হয়নি। সেই কারণে কিন্তু তারা বর্তমানে এখন সেই টিমটি সেই ধরান্দি বাজারের সেখানে রয়েছে। সেখান থেকে কিন্তু তারা সেই রাস্তাটি পরিদর্শন করে আবার এই যে এলজিডি ভবনে এখানে আসবেন। এর আগে কিন্তু তারা পটুয়াখালীর সদর উপজেলার যে এলজিডি ভবন আছে সেখানে কিন্তু তারা অবস্থান গ্রহণ করছিল। সেখান থেকে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে কিন্তু তারা সেই ধরান্দি সেই রাস্তাটিতে পরিদর্শনে গিয়েছেন। সেখানে কাজ শেষ করে কিন্তু তারা এই যে পটুয়াখালীর যে জেলার যে এলজিডি ভবন এখানে আসবেন, এবং এখানে এসে কিন্তু তারা কিন্তু এখানের যে অফিসিয়াল কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা এখানে তারা তদন্ত করবেন বলে আমাদের কাছে কিন্তু এখানের যে প্রধান নির্বাহী প্রকৌশলী আছে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে সকালবেলা তারা যে সদর উপজেলার যে এলজিডি ভবন রয়েছে সেখানে গেছেন, এবং সেখানে কিন্তু তারা অফিসে অনেকক্ষণ অবস্থান গ্রহণ করেছেন এবং অফিসের বিভিন্ন বিষয় আদি নিয়ে কিন্তু উপজেলা যে এখানে যে এলজিডি কর্মকর্তা রয়েছেন তার সাথে কিন্তু তারা অনেকক্ষণ কিন্তু কথা বলেছেন। আমরা এই মুহূর্তের অবস্থান সামনে, এবং আপনাকে জানিয়ে রাখি যে আরো ঘন্টা খানেক পর হয়তো এই পটুয়াখালী এলজিডি ভবনে দুদকের যে টিমটি আছে সেই টিমটি এখানে অবস্থান গ্রহণ আসবেন। তো পটুয়াখালী থেকে এলজিডি ভবনে দুদকের অভিযান নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খোকন, আপনাকে ধন্যবাদ।
জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে ১৭ বছর আন্দোলনের অর্জন বিফলে যাবে বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা। ফ্যাসিস্ট আমলের নিপীড়ন নির্যাতন সহ্য করতে রাজপথে থাকার সহযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জুলুম নির্যাতন করে যারা ক্ষমতায় দীর্ঘায়িত করতে চাইবে তারাও আওয়ামী লীগের মতো আস্ত করে নিক্ষিপ্ত হবে। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার বিশেষ প্রতিবেদনে। আনুষ্ঠানিকভাবে 111 পরবর্তী সরকারের 2 বছর সহ আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে চরমভাবে কোণঠাসা হয়ে থাকলেও রাজপথ ছাড়েনি দেশের অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি। অবস্থা এতটাই সংকীর্ণ ছিল যে দলীয় কার্যালয়ে কর্মসূচি করতেও পুলিশের অনুমতি নিতে হতো। মামলা হামলার ভয় তো ছিলই। বিএনপির অভিযোগ, ফ্যাসিস্ট হাসিনার আমলে প্রায় 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা ছাড়াও হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত 17 বছরের লড়াই সংগ্রামের ইতিহাস বিফলে যাবে। একটা ফ্যাসিস্টের জন্ম হয়েছিল, সেই জন্মটা ছিল, বিদায়টা ছিল একটা কলঙ্কজনক অধ্যায়, ফ্যাসিস্টের বিদায়। আমাদের প্রত্যাশা নয় যে এই সরকার ওই রকম একটা ফ্যাসিস্টের আচরণ রূপ ধারণ করুক। এত সব ত্যাগের বিনিময়ে কিন্তু একটা পাটাতন তৈরি হয়েছিল জুলাই আগস্টের আগে। এই পাটাতনটার উপরে বেস করে পরবর্তীতে একটা গণ অভ্যুত্থানের, ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তারা ইতিমধ্যে বলেছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত আছে। সরকার সম্মতি দিলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। যদি সরকার এটা উদ্যোগ নেয়, সরকার এটা সিদ্ধান্ত নেয়, তাহলে এটা সম্ভব। জনগণের উপর অত্যাচার নির্যাতন করে দেশ পরিচালনা করা যায় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা এ পথ বেছে নেবে তাদেরই পালিয়ে যেতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে বহু অন্যায় করেছে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর কেন করতে হবে? বিএনপি গণমানুষের দল বলেই শত জুলুম নির্যাতনের পরও টিকে আছে বলে মনে করেন এই বর্ষিয়ান নেতা। সরকার বিদায় নেবে, দেশ থেকে পালিয়ে যাবে, একটি দল পালিয়ে যাবে, এটা তো এদেশের মানুষ আশা করেনি। এই জন্য স্বাধীনতা এদেশের মানুষ চায়নি। দলকে শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়নে নিজেদের মধ্যে মতবিরোধ দূর করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ। আমাদের বুঝতে হবে যে এদেশের মানুষ যদি সুযোগ পায় তাহলে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কৃষিতে পুরুষের সমান কাজ করলেও মজুরির দিক থেকে অনেক পিছিয়ে নারীরা। অনেক ক্ষেত্রে বেশি কাজ করেও পুরুষের তুলনায় 43% কম মজুরি পেয়ে থাকেন শুধু নারী হওয়ার কারণে। আবার কৃষিখাতে সাফল্যের ক্ষেত্রে নারীর যে অবদান তারাও কোনো স্বীকৃতি নেই। এ নিয়ে রাষ্ট্রের যে কোনো দায় নেই। ফলে জীবন জীবিকার তাগিদে চুপচাপ অর্ধেক মজুরিতে যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছেন নারীরা। শ্রমমূল্য নিয়ে আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। দেশের কৃষিতে নারীর অংশগ্রহণের সংখ্যা শতকের ঘর থেকে কোটিতে পৌঁছেছে। 2005 সালে যেখানে তাদের ভূমিকা ছিল 36.2, 2019 সালে 9.1 বেড়ে তা হয়েছে 45.3%। কৃষিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির হারের দিক থেকে বিশ্বে এটি সর্বোচ্চ। আর আমাকে তো সব সামলাই দিয়ে তারপরে সে আমাকে এই কাজটা করতে আহার লাগে। আমাকে বেশি আরো পরিস্থিতি না মানে বুঝে না তো সবাই, বুঝলে সে না আমাকে বেশি দিয়ে 100 মান দিলে সে আমাকে ভালো হইতো। পয়লা 250 দিছে, পরে 300 দিছে, 350 দিছে, 450 জন 500 দেয়। আমরা কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা পাই না। আমরা বলি 300, পুরুষটা পায় 600 করে। নারী শ্রমিকদের সমমজুরি সম্পর্কিত যেসব আইন কাগজে কলমে রয়েছে, মাঠ পর্যায়ে তার লেশমাত্র নেই। আরেকটি বাস্তবতা হচ্ছে পুরুষের মতো নারীরা ঘন ঘন বিরতি নেন না। তারপরও কেন এমন মজুরি বৈষম্য তা জানা নেই। তোরমের টাকাটা তো দিবে চায় না বেটারা। কি চলে বুঝুন না, 400 টাকা কিতা আর সমস্যারে কিতা। তো
জান তো বাঁচানি লাগবো। এই বেজায় দিন একবার খাইলে আরেকবার খাই না। অপ্রাতিষ্ঠানিক খাতের নারী শ্রমিকদের সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান থাকলেও রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসেবে স্বীকৃত নন তারা। তাই কর্মক্ষেত্রের সব স্তরেই মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। কমই পাই, যে এরকম পুরুষরা দুটা মারলো আমরা একটা মারছি, আর হয়তো 500 করছে, আমরা হয়তো 200-250 করছি। বিহাল হাঁসটা আর সহাল হাঁসটাই। শ্রমবাজারে এদের বড় অংশই হলো গ্রামীণ নারী, যারা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত। এ কারণে দুটি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের। এক, কম মজুরিতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হওয়া। 2, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ শ্রমিকে পরিণত করার সুযোগ বঞ্চিত হওয়া। কি করাম তো না চলে কি করাম কই যাই করম তো লাগবো। আমরা তো এখানে বাসায় ভাড়া থাকি, এখানে হয় না এই টাকা দিয়ে। দিন শেষে যে সত্যিটি শুকতারার মতো জল করে তা হলো শ্রমের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ভেঙে পড়েছে কর্মস্পৃহা এবং জীবনযাত্রাও পড়ে থাকে তলানিতে। শুধু নারী হওয়ার কারণে কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে সমান তালে কাজ করেও অর্ধেক মজুরি পান নারী শ্রমিকরা। স্বাধীনতার 54 বছরেও কেন এই বৈষম্য, প্রশ্ন নারী শ্রমিকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। সংসারে অভাবের কারণে অল্প বয়সে স্কুলের পরিবর্তে তারা ছুটছে কলকারখানার দোকানপাটে। বই খাতার পরিবর্তে তাদের হাতে শোভা পাচ্ছে চায়ের কাপ, দাখুন্তি নয়তো হাতুড়ি বাটল। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তদন্ত করে শিশু শ্রমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়ার্কশপ সহ ছোটখাটো কারখানায় কর্মরত বহু শ্রমিকের বয়স 10 থেকে 14 বছর। যে সময়টাতে হাতে পুস্তক নিয়ে স্কুলে যাওয়া, দল বেঁধে ঘুরে বেড়ানো অথবা হই হুল্লোড় করে কাটিয়ে বেড়ানোর কথা, সে সময় তারা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। অভাবী পরিবারের এইসব সন্তানের স্কুলে যাওয়ার ইচ্ছা থাকলেও সাধ্য নেই, কারণ বাবা মা সারাদিন পরিশ্রম করেও সংসার চালাতে পারেন না। তাই আদরের শিশু সন্তানকে কাক ভরে পাঠাতে হয় শিল্প কারখানা, হোটেল, রেস্তোরাঁ বা ওয়েল্ডিং এর দোকানে। লেখাপড়া করতে মন চাইছিল, টাকা পয়সার জন্য করতে পারিনি। টাকার অভাব দিকে আমরা এইসব করতে পারিনি, আমি বাধ্য হয়েছি কাজ করার জন্য। কাজ শিখে ভবিষ্যতে দোকান দেওয়ার চিন্তা ভাবনা আছে। দিনভর গাদার খাটুনি খেটেও উপযুক্ত পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেন শিশু শ্রমিকরা। খরচ চালাবা না, পড়া খরচ চালাবা না, এখানে এই কাজ আছে। পড়ালেখা করি নাই ঠিক আছে, কিন্তু আমাকে চাকরি করে সংসার চলে। শিশু শ্রমিক নিয়োগের পক্ষে হাস্যকর যুক্তি তুলে ধরলেন লামিয়া ফুটওয়্যার কারখানা নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। মার সাথে যদি বাচ্চা আয়ে যদি ওই মহিলার ডাইকে ওনার ইন্টারভিউ নেন, উনি কেন চাকরি করাইতেছে? আমি তো আইন মানি, 100 বার মানি, মানবো না। কে বাংলাদেশে থাকি, বাংলাদেশের আইন মানবো না? যেসব প্রতিষ্ঠান শিশু শ্রমিক নিয়োগ দিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানালেন ইউএনও। কোনো কারখানা বা কোম্পানি যদি এরকম তথ্য গোপন করে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে যদি তারা শ্রমিক হিসেবে ব্যবহার করে বা নিয়োগ দিয়ে থাকে, আমরা কলকারখানা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করবো এবং তাদেরকে আমরা লিখিতভাবে জানাবো যে এই বিষয়গুলো যাচাই বাছাই করে কোনো কোম্পানি যদি এই কাজগুলো করে আইন বহির্ভূত, তাদের ব্যাপারে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আশ্বাস বাস্তবায়নের পাশাপাশি এইসব শিশুর পড়াশোনা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকারি সাহায্য সহযোগিতা চেয়েছেন অসহায় বাবা মা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারে দেশের বাইরের খবর। সার্বভৌমত্বে আঘাত এলে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। অন্যদিকে আবারও হামলার আশঙ্কায় জম্মু ও কাশ্মীরের 48টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ভারত সরকার। এদিকে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পঞ্চম দিনের মতো ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। বিস্তারিত ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পহেলগাম হামলার পর চরম তিক্ততায় পৌঁছেছে ভারত পাকিস্তান সম্পর্ক। পাল্টাপাল্টি হুমকির পাশাপাশি দুদেশের সেনাদের মধ্যে সীমান্তে প্রতিনিয়ত চলছে গোলাগুলি। সোমবার রাতেও সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর বন্দুকযুদ্ধে লিপ্ত হয় দুপক্ষ, যদিও এতে হতাহতের কোনো খবর মেলেনি। চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই উনুনে ঘি ঢালার মতো বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।
সোমবার রাজধানী ইসলামাবাদে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, পাকিস্তানে সামরিক হামলা চালালে অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক বোমা ব্যবহার করবে ইসলামাবাদ। এদিকে আবারও সন্ত্রাসীর হামলার আশঙ্কায় জম্মু কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। ওইসব এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। অন্যদিকে পরিস্থিতি মোকাবেলায় বিশেষ সংসদ অধিবেশনের আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। পাশাপাশি পাকিস্তানের উস্কানিতে পা না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছে যখন আরও থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত। নেতানিয়াহুর সঙ্গে মতপার্থক্যের জেরে গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘোষণা। এবং চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ে ২২৭ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি সাদমানের। আবারও আমন্ত্রণ মোহনার সংবাদে, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। ভয়াল ২৯শে এপ্রিল আজ। ১৯৯১ সালের এই দিনে ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড়ের তাণ্ডব এবং বিশাল জলোচ্ছ্বাসে তলিয়ে যায় উপকূলের বিস্তীর্ণ অঞ্চল। এতে দক্ষিণ পূর্ব উপকূলে প্রায় ১,৩৮,০০০ মানুষ নিহত হয়। ১ কোটি মানুষ হারায় তাদের সর্বস্ব। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ছিল $১.৫ বিলিয়ন। সবচেয়ে বেশি ক্ষতি হয় ভোলা, হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়ায় এই ঘূর্ণিঝড়ের ২৮ বছরেও সেসব উপকূলীয় এলাকা এখনও অরক্ষিত। যে বেড়িবাঁধ সুপার ডেক নির্মাণ করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় ডিপিপি প্রেরণ করা আছে, সেটা সরকারি উচ্চ পর্যায়ে পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা নেই সে প্রেক্ষিতে হয়তো কার্যক্রম গ্রহণ করা হবে। স্থানীয় প্রশাসন হিসেবে এখানে পানি উন্নয়নের সাথে যোগাযোগ হয়েছে আমার সাথে, ওনারা কথা দিয়েছে খুব অতি শীঘ্রই এটা তারা মেরামত করার জন্য তাদের ওয়ার্ক অর্ডার হবে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার বিভিন্ন অঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়ে আরও ৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ নিয়ে ১.৫ বছরেও বেশি সময় ধরে চলা তাণ্ডবে ৫২,৩০০ ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে গাজায় সাময়িক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মতপার্থক্যের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেটের শীর্ষ নির্বাহী রোনেন বার। আগামী ১৫ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার কথা জানান তিনি। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধান কার্যালয় সহ সারা দেশে এলজিডির ৩ ডজন অফিসে দুদকের অভিযান। বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখাই লক্ষ্য। ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে আন্দোলনের অর্জন বিফলে যাবে বলছে বিএনপি। রাষ্ট্র পরিচালনায় নির্যাতনের হাতিয়ার পরিত্যাগের তাগিদ। কৃষিতে পুরুষের সমান কাজ করলেও অর্ধেক মজুরি পান নারীরা। রাষ্ট্রের ভূমিকায় আশাহত। তদারকির অভাবে কালিয়াকৈরে বাড়ছে শিশুশ্রম। এবং শূন্য রেখায় ভারত পাকিস্তানি সেনাদের মধ্যে ৫ম দিনের গোলাগুলি, চলছে উত্তেজনার পারদ। অস্তিত্ব রক্ষায় পরমাণু হামলায় হুমকি ইসলামাবাদে। এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল ৫:৩০টায়। এর আগে বিকেল ৩টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।